আপনি কি জানেন গত 25 মাস ধরে বাংলাদেশের মুদ্রাস্ফীতি 9%-এর উপরে? মানে হলো টানা 2 বছর ধরে আপনার প্রতিদিনের বাজার খরচ বেড়েছে, কিন্তু আপনার আয় ততটা বাড়েনি। ফলাফল, যে টাকা দিয়ে আগে 10 কেজি চাল কেনা যেত, এখন সেই একই টাকায় 7 কেজিও কেনা যাচ্ছে না। এটা শুধু আপনার বাজার খরচের গল্প নয়, এটা বাংলাদেশের দারিদ্র্য কমানোর দীর্ঘদিনের সাফল্যের জন্য একটি বড় হুমকি। আজকে ভিডিওতে আমরা জানবো কেন বাংলাদেশে এত লম্বা সময় ধরে ইনফ্লেশন কমছে না, সাধারণ মানুষের জীবনে এর আসল প্রভাবটা কি এবং সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বাংলাদেশের মুদ্রাস্ফীতি বর্তমানে একটি উদ্বেগের বিষয়। সাম্প্রতিক মাসগুলোতে মুদ্রাস্ফীতি কিছুটা কমলেও এখনো এটি উচ্চ পর্যায়ে রয়েছে। মুদ্রাস্ফীতি আসলে কি? ধরে নিন আপনার হাতে আগে যদি মাসে 30,000 টাকা থাকতো, আপনি সেই টাকায় মাসের বাজার, বাড়ি ভাড়া, বাচ্চাদের স্কুল ফি সবই ম্যানেজ করতে পারতেন। কিন্তু এখন একই টাকায় বাজার করতে গেলে আপনি দেখছেন 5 কেজি চাল কম কিনতে হচ্ছে, মাংস খাওয়া মাসে একদিনে সীমাবদ্ধ, আর ওষুধ কিনতে গেলে বাকি খরচ মেলানোই কঠিন হয়ে যাচ্ছে। এই অবস্থায় মুদ্রাস্ফীতি, যেখানে টাকা আছে কিন্তু তার মূল্য কমে গেছে। মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা অনেক কমে যায়। যখন দেশে পণ্যের তুলনায় মুদ্রা সরবরাহ অনেক বেড়ে যায়, মানে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত টাকা ছাপায়, তখন মুদ্রাস্ফীতি ঘটে, যার ফলে পণ্য কিনতে গেলে আগের থেকে বেশি টাকা খরচ করতে হচ্ছে। বাংলাদেশের বর্তমান চিত্র, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাংলাদেশের একটি বড় সমস্যা। বাংলাদেশের মুদ্রাস্ফীতি 9 থেকে 10%, তাই বাংলাদেশের পণ্যের দামও বাড়তি। আসল অবস্থা হলো বাংলাদেশে টানা 25 মাস ধরে মুদ্রাস্ফীতি 9%-এর উপরে। 2 বছরেরও বেশি সময় ধরে বাজারে পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে, কিন্তু মানুষের আয় সেই হারে বাড়ছে না। যদিও বিবিএস এর প্রকাশিত অর্থনীতির পরিসংখ্যান নিয়ে বরাবরই প্রশ্ন উঠেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হালনাগাদ প্রতিবেদন অনুসারে এবছর জুনে মুদ্রাস্ফীতি কমে হয়েছে 8.48%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর হালনাগাদ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। এর আগে জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল 5.36%। জুলাই মাসে খাদ্যপণ্যের দাম বেড়েছে প্রায় 12%। বিবিএস এর তথ্য অনুযায়ী গত মাসে শহর ও গ্রামে খাদ্য বহির্ভূত খাতে খরচ বেড়েছে। ভাবুন তো, যেটা সবচেয়ে বেসিক, চাল, ডাল, তেল, শাকসবজি, সেই সব কিছুরই খরচ দ্বিগুণ হয়ে গেছে। আর যাদের ইনকাম ফিক্সড, যেমন চাকরিজীবী বা দিনমজুর, তাদের জন্য এটা কত বড় দুঃস্বপ্ন। কেন এই মুদ্রাস্ফীতি এত দিন ধরে চলছে? এর প্রধান কারণগুলোর মধ্যে একটি ডলার সংকট। ডলার সহ অর্থনৈতিক সংকটের প্রভাবে মুদ্রাস্ফীতি উস্কে ওঠার দেশগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ আমদানি নির্ভর দেশ। তেল, গম, ডাল, এমনকি পেঁয়াজ পর্যন্ত আমাদের বাইরে থেকে আনতে হয়। কিন্তু দেশে ডলার সংকট এতটাই ভয়াবহ যে আমদানি খরচ বেড়ে হয়ে গেছে দ্বিগুণ। ডলার না থাকলে ব্যবসায়ীরা জিনিসপত্র আনতে পারছে না, আর আনলেও খরচ এত বেশি যে যার চাপ সরাসরি পড়ছে ভোক্তার উপর। ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নও মুদ্রাস্ফীতির একটি কারণ, আর এর সাথে রয়েছে বাজার সিন্ডিকেট ও দুর্নীতি। আমরা সবাই জানি সিন্ডিকেট কারসাজি একটি বড় কারণ। যখন একদল ব্যবসায়ী মিলে চাল, পেঁয়াজ, ডিম মজুত করে রাখে, তখন কৃত্রিমভাবে দাম বাড়ানো হয়। সরকার বারবার বললেও বাস্তবে তেমন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না। ফলে সাধারণ মানুষ বাজারে গেলে হতাশ হচ্ছে। আর এর সাথে আরো রয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা। বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসছে, এমন সময় ব্যবসায়ীরা বড় বিনিয়োগ করতে চান না। এতে করে ডলারের বাজারে চাপ তৈরি হয়, আর সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। মুদ্রাস্ফীতির সবচেয়ে বড় প্রভাব পড়ে মানুষের জীবনযাত্রা মানে। ভাবুন, একজন গার্মেন্টস শ্রমিক মাসে 12 থেকে 13,000 টাকা বেতন পান। আগে সেই টাকায় সে কোনো মতো সংসার চালাতো, কিন্তু এখন চাল, ডাল, তেল, বাসা ভাড়ার দাম এমন বেড়েছে যে সংসার চালাতে মাস শেষে ধার করতে হচ্ছে তার। অন্যদিকে একজন মধ্যবিত্ত চাকরিজীবী, যিনি একসময় মাস শেষে সামান্য হলেও টাকা সঞ্চয় করতে পারতেন, এখন তিনি মাস শেষে টাকার জন্য অন্যের কাছে হাত পাততে বাধ্য হচ্ছেন। ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো তাদের আয় অনুযায়ী খরচ করতে হিমশিম খাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট সরাসরি বলছে, বাংলাদেশ গত 2 দশকে দারিদ্র্য কমানোর যে অগ্রগতি করেছে, সেটাই এখন হুমকির মুখে। মুদ্রাস্ফীতি মানুষের জীবনযাত্রার মান কমিয়ে দেয়, দারিদ্র্য ও বৈষম্য বাড়ায় এবং সমাজের নানা রকম অর্থনৈতিক ও সামাজিক সংকট তৈরি করে। আমরা যদি একটু আন্তর্জাতিক পরিমণ্ডলের দিকে নজর দেই, ভারতে বর্তমান ইনফ্লেশন 5 থেকে 6%-এর মধ্যে। পাকিস্তান একসময় 30% ছুঁয়েছিল, কিন্তু এখন কিছুটা কমেছে। শ্রীলঙ্কা বড় অর্থনৈতিক সংকট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, কিন্তু বাংলাদেশ, আমরা একটা জায়গায় আটকে আছি। 9%+ ইনফ্লেশন টানা 25 মাস ধরে। এসব দেশের মধ্যে তুলনামূলক পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশ সব থেকে পিছিয়ে। যদি এই প্রবণতা চলতেই থাকে, তবে দারিদ্র্যের হার আরো বৃদ্ধি পাবে, মধ্যবিত্তরা আরো চাপে পড়বে, অর্থনীতি স্থবির হয়ে যাবে, বেকারত্ব আরো বৃদ্ধি পাবে, রপ্তানি আরো হ্রাস পাবে, সামাজিক অস্থিরতাও সৃষ্টি হতে পারে। প্রশ্ন হলো, এখন এই পরিস্থিতিতে জনগণ ও সরকারের করণীয় কি? সরকারের করণীয়, ডলার সংকট সমাধানে রেমিটেন্স বাড়াতে প্রবাসীদের আরো বেশি উৎসাহ দিতে হবে।
বাজার নিয়ন্ত্রণে করা পদক্ষেপ গ্রহণ করে সিন্ডিকেট ভাঙতে হবে। স্বচ্ছ নীতি নির্ধারণ করে দাম নিয়ন্ত্রণে ভর্তুকি ও পর্যবেক্ষণ রাখতে হবে প্রতিনিয়ত। আর আমাদের সাধারণ জনগণদের করণীয় বাজেট করে খরচ করতে হবে, অপ্রয়োজনীয় খরচ কমাতে হবে, সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে, স্বর্ণ, ডলার বা অন্যান্য নিরাপদ সম্পদে বিনিয়োগ করতে হবে। নীতি সুধার বৃদ্ধি করে বাজারের টাকার হার কমানোর চেষ্টা করে যাচ্ছে সরকার। সরকারের লক্ষ্য আগামী অর্থ বছরে মুদ্রাস্ফীতি 6.5% নামিয়ে আনার। তাছাড়াও অর্থের পরিমাণ কমলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। এক্ষেত্রে দেশের মুদ্রানীতি ও রাজস্ব নীতিতে পরিবর্তন আনার বিষয়েও কথা চলছে। শেষ কথায় বলবো, গত 2 দশক ধরে বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে অসাধারণ অগ্রগতি করেছে। কিন্তু ইনফ্লেশনের এই দীর্ঘমেয়াদী ঝড় যদি আমরা সামাল দিতে না পারি, তাহলে সেই অগ্রগতি মুহূর্তেই থমকে যেতে পারে। প্রশ্ন হলো, আমরা কি সরকার, জনগণ ও ব্যবসায়ীরা মিলে এই চ্যালেঞ্জ সামাল দিতে পারবো? স্টে অ্যাওয়্যার, স্টে স্ট্রং। আই হোপ আজকে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।